বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় মা ও বোনেরা এবং যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সেফ আছেন। আমিও আমার পরিবারও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ অনেক বোনেরা আসলে চিন্তা করছেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন। সেজন্যই আসলে এই ভিডিওগুলো অনেক আগের করা, যখন আমরা আসলে বিপদগ্রস্ত হয়েছি তার আগের আর কি। তো সেটা দিয়েই আসলে আজকের ফুল টাইমটা আপনাদের সাথে আছি। আশা করি একটুখানি হলেও আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওতে যা যা আছে সেটা আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদের সাথে কথা বলবো আমার বাবার বিষয়, মায়ের বিষয় নিয়ে। আপনারা আমার গত যে প্রিভিয়াস ভিডিওটি গিয়েছে সেটা দেখে যে এত এত আন্তরিকতার সহিত, খুবই দরদের সহিত আমার মা বাবার জন্য যে আপনারা দোয়া করেছেন, এটা আমি আসলে কখনো চিন্তাও করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আসলে আপনাদের এরকম আন্তরিকতা আর দরদপূর্ণ কমেন্টগুলো দেখে এখন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি, আমার ইউটিউবিং করাটা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে আম্মা বাবার কিভাবে করোনা হয়েছে সেই বিষয়টা অনেক বোনেরা জানতে চেয়েছেন, একটু বিস্তারিত বলার জন্য বা শোনার জন্য সবাই আগ্রহ প্রকাশ করছেন। তো ভাবলাম যে আজকে আমি একটু বলি, কারণ আমারও মন চাচ্ছে আমি বলি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আপনারা জানেন যে আমার বাবা আম্মা দুজনেই বাড়িতেই ছিলেন। করোনার 10-15 দিন আগে বাড়িতে গিয়েছিলেন। আসলে আমাদের গাছের কাঁঠাল, আম কাঁঠাল পাকতেছে, এসব বিষয়ে আরও টুকিটাকি কাজ ছিল বাবার, সেই কারণেই গিয়েছে। এরপর লকডাউন শুরু হয়ে যাওয়াতে ওনারা আটকা পড়েছেন। পড়ার পরে আসলে আর আমরা অনেক চেষ্টা করেছি চলে আসার জন্য, নিয়ে আসার জন্য আর কি, কিন্তু বাবা মা বললো যে না, আমরা এখানে অনেক ভালো আছি, সব কিছু মানে আমাদের বাসায় আছে দুইটা মেয়ে এসে, আমাদের পাশের বাড়ির আর কি, দুই দিকে দুইজন মেয়ে এসে আমা বাবার কাজকর্ম করে দিয়ে যায়, মানে যেটা হয় কোনো অসুবিধা নেই এরকম আর কি। ওনারা খুব ভালো আছেন এরকমই বলে। প্রতিদিনই আমরা আসলে চার ভাই বোন সবাই খবর নিচ্ছি, আম্মা বাবার জন্য পেরেশানিতে থাকি সব সময়। বাবার ডায়াবেটিস আছে, আম্মার আসলে অন্য আল্লাহ মাফ করুক বড় কোনো অসুখ নেই, মাঝে মধ্যে টুকিটাকি এমনি অসুস্থতার যেটা টুকিটাকি থাকে সেটা আর কি। তো যাই হোক, আসলে এতদিন তো পার হলো, আম্মা আমাদের রোজা এই প্রথম ওনারা একা করলেন, সেটাও আমাদের আসলে কষ্টের ছিল, তারপরেও কিছু করার ছিল না। তো আর রোজার শেষে ঈদ ঈদ করলো, ঈদের পরের দিন থেকে আম্মা বাবা আবার 6 রোজাও শুরু করে দিয়েছেন। তো মোট কথা টানা রোজা থেকে 6 রোজা থেকে একবারে ওনারা মোটামুটি যখন মানে স্বাভাবিক অবস্থায় এসছেন, এর 7-8 দিন বা 10 দিন হবে এরকম টাইমটাই তো হলো। এর ভিতরে আসলে মসজিদে না গেলে, আমাদের বাড়ি বড় বাড়ি, হ্যাঁ অনেকে একটু অন্য চোখে দেখেন, এই জন্য মাঝে মধ্যে মসজিদে যান বাবা, আমরা নিষেধ করি, তারপরেও বলে যে আসলে অন্যরা বলে যে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, তারপর মসজিদে গিয়ে নামাজ পড়বো। আমাদের বাড়ির দরজায় অনেক বিশাল মসজিদ মাদ্রাসা সবই আছে, সেই কারণে আসলে আবার বাজারেও 4-5 দিন পর পর বাজারের দরকার হয়, মা বাবার ওষুধের দরকার হয়, সেই কারণে যেতে হয়। তো এইসব মিলিয়ে আসলে একটু সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মানুষের সাথে যেতে হয়েছিল আর কি। তো কোথা থেকে কি হয়েছে আসলে আমরা কেউ জানি না, আল্লাহই ভালো জানেন। তো বাবার ডায়াবেটিস, আসলে উনি ইনসুলিন ইউজ করেন, সেই হিসেবে কন্ট্রোলের ভিতরে আছেন। তো প্রথম দিন আসলে একটু কাশতেছেন, আমাদের সাথে কথা বলার সময় আমরা বললাম কি হয়েছে, বলল যে একটু কাশি কাশি মনে হচ্ছে। এরপরে পরের দিনও একটু সর্দি সর্দি লাগতেছে, বলল যে সর্দি মনে হচ্ছে, কাশি সর্দি একটু হালকা চলে যাবে, এরকম হালকাভাবে বাবা মা বলতেছে। এর আগেও একটু হয়েছিল রমজানের আগে, তো চলে গিয়েছে এরকম আর কি। তো যাই হোক, আমাদেরকে নিশ্চিন্ত থাকার জন্য ওনারা আর বেশি একটা জোরালোভাবে বলেন, আর আমরাও আর এটা নিয়ে মানে মনে করলাম যে চলে যাবে। এরপরে 2 দিন পরে মেবি জ্বর উঠেছে বাবার জ্বর ওঠার পরে রাত 2টার দিকে আর কি।
তো বাবা আমার কাছ থেকে সরে গিয়ে আমাদের ড্রয়িং রুমে শুয়ে পড়েছেন, আম্মা যেন না জাগে বা আম্মারও ক্ষতি না হয় এই কারণে চিন্তা করে। পরে ভোরে উঠে আম্মা যখন দেখলো বাবার অনেক জ্বর, প্রায় 101-এর উপরে বা 2 এরকম হবে আর কি, 1-2 এরকম, তখন আমাকে ফজরের পরে আর কি ফোন দিল যে তোর আব্বার তো এরকম জ্বর উঠছে, এখন কি করব। তো তখন আসলে আমিও নিজেও ঘাবড়াই গেছি, কেন এরকম জ্বর উঠলো আর জ্বরও একটু বেশি মনে হচ্ছে। তখন আমি একটু মানে কেমন চিন্তিত হয়ে আমি আমার বড় ভাইকে ফোন দিয়েছি, ভাই এরকম। ভাইও হঠাৎ যখন আমার ফোন পেয়েছে খুবই ঘাবড়াই গিয়েছে। আসলে সবাই এখন তো যে পরিবেশ পরিস্থিতি, সবাই টেনশন সবার জন্য, ভাই বোনের জন্য আছি। তো একটা কথা বলি, আমরা 3 ভাই বোন ঢাকায় থাকি আর আমার বড় বোনটা থাকে ফেনী, সেটাও আপনারা হয়তো অনেকের কাছে জানা আছে। তো আসলে এরপর থেকে আমাদের এবার কন্টিনিউ বাবা আম্মার সাথে যোগাযোগ আরও বেশি, মানে সবাই মিলে আমাদের মেসেঞ্জারে, গ্রুপ মেসেঞ্জারে কথা হচ্ছে, বাবার কন্টিনিউ সার্বক্ষণিক আমরা খবর নিচ্ছি এরকম। তো জ্বর একটু উঠানামা করতেছে, বেশিও না আবার একদম কমও না, এরকম হালকা হালকা গায়ে আছে, সারাদিন আর বেশি ইয়ে ছিল না। তো বাবা বললো যে না এরকম হয়, চলে যাবে, তোরা এত চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। এরপরে রাত সেটাও গেল। আমরা ওষুধ যেটা যেটা দরকার, আমার বাসুর ডাক্তার ওনার থেকে অ্যাডভাইস নিয়ে ওষুধ যা যা দরকার সর্দি জ্বরের জন্য আসলে প্রাথমিক সব কিছুই বলেছি, এবং গরম পানি টানি সহ যা যা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেগুলো সবই বলেছি। ওনারা ওইভাবেই আসলে দুজনে মিলে করতেছে। আর কাজের যে মহিলাগুলো সেগুলোকে আসলে 2 দিন আগে নিষেধ করে দিয়েছে আম্মা, কারণ একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আসলে বাবার অসুস্থতার একটু একটু আসলে ভয়ই লাগতেছে, সেই কারণে নিষেধ করে দিয়েছে। তো আম্মা বাবা দুজন একা বাসায় বাড়িতে আসলে একটু আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি আর কি। তো পরের দিনে এদিক দিয়ে আমার ভাই তো আসলে আরও বেশি টেনশন করে, কারো অসুখ উনি সহ্য করেন না, এরকম খুবই টেনশনওয়ালা মানুষ আমার বড় ভাইটা। আমার আম্মা এরকম, কারো কিছু হলে ওনারা মনে হয় যে ওনাদের হচ্ছে এরকম। আমার বাবাটা আসলে অনেক মানে খুবই ধৈর্যশীল, আর কখনো কোনো অসুখ হলে উনি কখনো কাউকে বলেন না, উনি নিজে সহ্য সহ্য করেন, মানে কাউকে কিছু বলতেই চান না, বলে যে অসুখের কথা কখনোই পাত্তা দিবা না, পাত্তা দিলে অসুখ বেশি জোরে শরীরে চাপ দিবে আর মানে শরীরকে নরম করে ফেলবে, অসুখকে পাত্তা না দিয়ে তোমরা সহ্য করার চেষ্টা করবে। আমার বাবা আমাদেরকে এরকম বলে, আমিও সেটাই মনে করি, বাবার সাথে একমত হয়ে সব সময়। তো যাই হোক, হ্যাঁ, এখন আসলে দিন দিন যখন দেখতেছি যে না জ্বরও একটু হালকা হালকা আছে, আবার সর্দি কাশিও একটু একটু বাড়তেছে, সর্দি বেশি না, আবার এমনিতে এমনি আবার ওইটা আমরা মনে করতেছি যে সর্দি এবং কাশির ইয়েটা কফ বের হচ্ছে, তো সেই হিসেবে খুসখুসে কাশি না ওনার। এগুলো চিন্তা করে আমরা ধারণা করেও করছি না। এদিকে আমার ভাই কমিশনারকে, আমাদের যে কমিশনার উনি হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, ওনাকেও ফোন দিয়েছেন, আবার আমাদের যে চেয়ারম্যান উনি হচ্ছে আমাদের মামা। তো সব মিলিয়ে সবাইকে ভিতরে ভিতরে জানিয়ে রেখেছে আম্মা বাবার এখন এই অবস্থা, কোথায় ডাক্তার কাছে ফেনীতে নেব না দাগনমা, মানে আমাদের পাশে যে বাজার বড় বাজার সেখানে করব, কোথায় করলে ভালো। এদিক দিয়ে আসলে কমিশনার যিনি উনিও করোনা এফেক্টেড, যার কারণে ওনার কোনো সিমটম নেই, কিন্তু উনি পজিটিভ, এই কারণে বাসায় আইসোলেশনে আছেন। তো যখন যেটা দরকার হবে আমার ভাইকে আশ্বস্ত করতেছি, তুই কোনো চিন্তা করবি না, আমি সব ব্যবস্থা করব, তোর মা বাবা না আমার মা বাবা, এরকম আর কি বলে। তো বাবা আমার সাথেও উনি কথা বলছেন, আসলে সব মিলিয়ে সান্ত্বনা টান্তনা দিচ্ছে, কোনো চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করব। এদিক দিয়ে একটু বলে এই মাটির টবগুলো আসলে আমি একটু ফাঁকে ওই সময় আর কি হ্যাঁ বের হয়েছি, একটু টুকিটাকি বাজার করেছি, পরে লাস্টের দিকে একটু দেখবেন। তো আমি একটু গাছগুলো নতুন টবে লাগাচ্ছি আর কিছু গাছ লাগিয়েছি সেগুলো ঝুলিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে আসলে আমরা বাবা মাকে তখন খুব জোরালোভাবে বলতেছি চলে আসার জন্য, কিছুতে ওনারা আসবেন না। একদিকে চিন্তা করেন যদি কোনো কারণে পজিটিভ হয় আমাদের ক্ষতি হবে, আমাদের যেখানে আসুক ওনারা ক্ষতি হবে, আমাদের এটা চিন্তা করতেছেন, আবার বলতেছে না আমরা ভালো হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমার ভাই কিছুতেই মানতে রাজি না, আমার ভাই বলতেছে যে দরকার হলে আমি হেলিকপ্টার পাঠাবো, তারপরে আপনারা চলে আসতে হবে, কোনো কথা নাই, ওখানে থেকে আরও বেশি মানসিক ইয়ে হয়ে যাবেন। আর বাড়ির মানুষজনও আসলে হয়তো কে কোন দিকে নেই আসলে বলা যায় না।
আবার আম্মা এদিক দিয়ে বলতেছে তোর বাবার কয়েকদিন থেকে প্রায় 10-15 দিন থেকে পেশাব অনেক হলুদ হয়, ইউরিন ইনফেকশন কিনা এটাও একটু দেখতে হয়। তখন আমরা বললাম যে এটাই হবে, না হয়তো আসলে ওনার যে লক্ষণ ওগুলোতে করোনার লক্ষণ মনে হচ্ছে না। তো ইউরিন পরীক্ষা কোথায় দাগন বইয়া করাবে, ফেনি করাবে, এগুলো ডিসিশন নিতে হচ্ছে। আর বাবাও আসবে না এরকম। এর ভিতরে আমরা পরে আমাকে দায়িত্ব পাইয়ে দিল, না যেভাবে হোক বাবাকে আসার মত করাবি তুই, তোর দায়িত্ব। তো আবার বাবা আমার কথা মোটামুটি আসলে শুনে, মোটামুটি আমার বাবা আমার কথা মানে। তো সেই হিসাবে বাবাকে রাজি করিয়ে আমরা রাতে সিদ্ধান্ত নিয়েছি আসবে। তো উনিও রাজি হয়েছেন। পরে 10টার দিকে গাড়ি যাবে এরকম। তো আমরা বললাম কিছুই দেখবে না, বলে যে সব কিছু তো বাইরে খোলামেলা, এগুলো কী করবো বলে। আমরা বললাম সব যেভাবে যেটা আছে ওইভাবে থাকবে, আপনারা শুধু দরজাটা লক করে চলে আসবেন। তো আসলে ওইভাবেই করেছে কমিশনার সাহেব। উনি আমার ভাইয়ের বন্ধু, উনি গাড়ি ধরিয়ে দিয়েছে, আর অসুবিধা হয় না, ওনারা চলে এসেছে। তো ওই দিনটা আসলে সারাদিনে জার্নিতে গেল। ওষুধ দিয়েও একটু গ্যাপ হয়েছে ওষুধ খাওয়াতে, আবার গরম পানির ভাপটাপও নেওয়া হয় নাই। এসব মিলিয়ে খাবার দেওয়া একটু লেট হয়েছে, সব মিলিয়ে মানে একটু ওই দিনটাও গেল এইভাবে। পরের দিন আসার পরে তো ভাইয়া সব ভাবি ভাইয়া ওনাদের যা যা খেদমত করা দরকার সবই করেছেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই ভাবির আসলে তুলনা নাই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা পরে বলবো ইনশাল্লাহ। তো এখন বলি যেটা, তো আমরা আমার ভাই স্কয়ারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছেন পরের দিন। সব ওনার চেক আপ মানে পুরো বডির চেক আপ হবে, সেই হিসেবে ইয়ে করে রাখছেন। তো আমার ছোটো ভাই আমার বাবাকে নিয়ে ইয়েতে স্কয়ারে গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। তো দেখা গেল আসলে পরের দিনে আবার এগুলোর রিপোর্ট প্রায় 12টার ভিতরে চলে এসেছে। আমার ভাইয়া ইমার্জেন্সি সব কিছু আসলে করতে বললেন ভিআইপিভাবে আসলে আমার ভাইকে, সেই হিসাবে আসলে করেছেন আর কি। তো ওগুলোতে আসলে বাবার কোনো খারাপ কিছুই নেই, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। ইউরিনেও কোনো সমস্যা নেই, লাঞ্চেও আল্লাহর রহমতে তেমন কিছুই ছিল না। পরে রাত্রে আমার ভাই আবার সিরিয়াল দিয়ে রেখেছেন, মানে বাসায় এসে করোনা পরীক্ষা করবে এরকম। তো আমার ভাই একটু বলি, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের রাষ্ট্রদূত, উনি কনসুলার। তো ওনার যে ভিআইপি যত ইয়ে দরকার, প্রোটেকশন দরকার, উনি ফান আল্লাহর রহমতে। তো সেই হিসেবে বাসায় এসে বাবা আমার করোনা পরীক্ষা করবেন, সেটাও পসিবল ছিল, আসলে অসুবিধা হয়নি। তো করাতে পরের দিনে আবার সেদিন রাত্রে, যেদিন ইয়েতে স্কয়ারে পরীক্ষা করেছিল, সেদিন রাতেই করোনা টেস্ট করেছে। পরের দিনই রিপোর্ট এসেছে আসলে রাতে, পরের দিন রাত 8টায়, 24 ঘন্টা পরে আর কি, যে ওনাদের দুজনেরই পজিটিভ। তো এটা শোনার পরে আসলে আমরা সন্তানেরা আর কি ঠিক থাকতে পারি বলেন। তখন আমরা অস্থির হয়ে গিয়েছে, আমার ভাই ভাইয়ের বউ সবাই হাউ মাউ করে আসলে কান্নাকাটি করতেছি, বাবাকে কি বাঁচাতে পারবো কি না। বাবা তখন আসলে আগের দিনও গাড়িতে ছিল আসার জন্য, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটু ইয়ে হয়েছে, গ্যাপ হয়েছে। আবার পরের দিনও স্কয়ারে সারাদিন দৌড়াদৌড়ি ইয়ে করা, মানে সব পরীক্ষা নিরীক্ষা করাতে অনেক টাইম লেগেছে। সেই দিনেও আসলে গরম পানির ভাপ নেওয়া, ওষুধ খাওয়া একটু সব মিলিয়ে মানে টাইমলি হয়নি। এই কারণে আমরা অনেকটাই দেখলাম যে বাবা অনেক দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন, আর কিছুই খেতে পারছেন না, এত বেশি অরুচি, ওনার কিছুই খাচ্ছেন না। আর সর্দি কাশি এগুলো আসলে একটু একটু বেড়ে চলছে। তো করোনা পজিটিভ হওয়ার পরে আমার ভাই সাথে সাথে অক্সিজেন ঘরে নিয়ে এসেছে, নতুন অক্সিজেন কিনে। সব যত কিছু দরকার মিনারেল ওয়াটার থেকে ওনাদের রুমটাকে একটা হাসপাতালের রুম বানিয়ে ফেলছেন এরকম আর কি। তো আল্লাহর শুকরিয়া, আমার বাবা মায়ের গর্বই বলা যায়। আমার ভাইয়েরা এরকম আমার বাবা মার জন্য এত আন্তরিক। আসলে যখন মা বাবা কষ্ট পান বা অসুস্থ হন, তখনই বোঝা যায় সন্তানেরা কতটুকু মা বাবার জন্য করেন, এটা আর কি। যাই হোক, তো পরে 2 দিন পরে দেখা যাচ্ছে এই বাবা তো দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পরের দিন রাত্রে বাবার কাশি হলো। ভাইয়ার সাথে আমার 1 ঘন্টা আগেও কথা বলছে, উনি ট্রেডমিলে হাঁটতেছে, আর আমার সাথে কথা বললো, বাবা এই অবস্থা, এখন ঘুমায় পড়ছে, চিন্তা করিস না, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তো
তো সারা রাত তো ভাই বাড়বো জাগনাই আছে, ওনাদেরকে যদিও ঘুম পাড়িয়ে রেখেছেন, রুমে ফাঁকে ফাঁকে একটু একটু যাই দেখে আসে, এরকম মানে ফাঁক করে আর কি। ওনারাও আইসোলেশনে সবাই আছেন সেই হিসাবে। তো বাসা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বাবার অনেক জোরে জোরে কাশি আসতেছে শুনে আমার ভাই আম্মাকে ফোন দিল এই রুম থেকে, যে আম্মা বাবার এত কাশি হচ্ছে কেন, বাবার একটু পালসটা দেখেন তো। তখন পালস দেখতেছেন যে বাবার পালস 85-তে নেমে গিয়েছে। এখন আমি বলি এইগুলো আমি আসলে আরএফএলে একটু গিয়েছিলাম, আমার বিজনেসের কাজে বের হয়েছিলাম, তো একটু সাংসারিক কিছু জিনিসপত্র দরকার ছিল, সে কারণে নিয়েছি। এটা একটা স্ট্যান্ড আর কিছু পাতিল নিয়েছি, আমি দামসহ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো যেটা বলছিলাম, পালস কমে গিয়েছে 85-তে, অক্সিজেন কমে গিয়েছে 85-তে। তখন আমার ভাই তো আমাদেরকে ফোন দিয়ে এরকম মানে কান্নাকাটি অবস্থা, বাবার তো এই অবস্থা, এখন আমি কী করব। পরে উনি আমেরিকান ডাক্তার, ইউনাইটেডের ডাক্তার, ল্যাবেডের ডাক্তার সবার সাথে উনি কনফারেন্স করে কথা বলে বলে কী করতে হবে না হবে উনি করতেছেন চিকিৎসার আসলে যত প্রয়োজন সবই করতেছেন। পরে ঢুকে বাইয়া রুমে ঢুকে মাস্ক টাস্ক পরে আর কি ঢুকে বাবাকে অক্সিজেন দিয়ে দিয়েছে। পরে আমরা আসলে আমরা সবাই ভাই বোন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে হাসপাতাল, ভাইয়ে বলতেছে যে হাসপাতালে ভর্তি করানো জরুরি, আসলে অক্সিজেন যেহেতু কমে গেছে, বাসায় তো আর অক্সিজেন না আনানো, উনি যেহেতু একটা ডিপ্লোম্যাটিক জোনে থাকেন, ওখানে অনেক ভিআইপি মন্ত্রী মিনিস্টারেরা ওনার বিল্ডিংয়েই থাকেন। তো পরে যে জানাজানি হলে অনেক আসলে একটা হেনস্থার শিকার হবেন, সেই হিসাবে আসলে আমরা আর ওইদিকে যাচ্ছি না। আমরা বললাম যে অক্সিজেন যেটা আছে সেটা দিয়ে এখন এই বেলাটা 5-6 ঘন্টা যাক, এরপরে বাবাকে ভর্তি করায় ফেলবো। তখন বাবাকে ভর্তি করানোর জন্য অনেক হাসপাতাল, আপনাদের ভাই মানে আমার হাজব্যান্ড এবং আমার ভাই আরও লোকজন লেগে দেখলো, কোথাও আসলে সিট নেই। পরে ইউনাইটেডে একটা সিট খালি আছে, তো সেটাই আমরা সিদ্ধান্ত নিলাম ওইটাতে ভর্তি করান হবে। তো ওখানের আবার যারা ওখানের ম্যানেজমেন্টে আছে ওনারা বললো যে সকালের আগে যদি আপনারা এনে রুগী ঢুকান তাহলে হয়তো সিট থাকবে, পরের সকালে হয়তো আরও ভিআইপি লোক চলে আসবে, তখন আপনাদের সিট ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমরা সিদ্ধান্ত নিলাম ভোরেই আমরা নিয়ে যাব। তখন আমার ভাই ড্রাইভ করে আমার বাবা আম্মাকে নিয়ে গিয়েছে। বাবা আম্মাকে প্রথমে বুঝিয়ে বলছে যে আমরা আসলে আম্মা বাবা আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাই বোন সবাই মিলে আপনাদেরকে ভর্তি করাবো, কারণ বাবার অক্সিজেন কমে গিয়েছে, বাসায় থেকে আবার যদি আরও কমে যায় তখন কি করব, এই কারণে। তো আমার বাবা বলল যে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমাদের কোনো আপত্তি নেই। বাবা তো তখন দুর্বলের দিকে, আর যেহেতু অক্সিজেন কমে গেছে, আমার বাবা আল্লাহর রহমতে শিক্ষিত মানুষ, আসলে বুঝেন এটা আর কি, আর খুবই সাহসী। তো ভোর 5টায় বা নিয়ে ওনাদেরকে ইউনাইটেডে ভর্তি করিয়েছেন। ভর্তি করানোর পরে ডাক্তারদের মানে তত্ত্বাবধানে আমার ভাইয়ের আসলে তৎপরতার কারণে ভিআইপিভাবে রেখেছেন। ওনার যেহেতু একটু ভিআইপির সব পাবেন, সেই হিসাবে আল্লাহর রহমতে মা বাবাকে ওইভাবেই রাখার চেষ্টা করেছেন। বাকিটা তো আল্লাহর মর্জি আর কি। তো আলহামদুলিল্লাহ প্রতি মুহূর্তে আমরা ভিডিও কল এবং ওনাদেরকে দেখা, আর সবাই তো সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে আমার বাবাকে ভিক্ষা চেয়ে নিয়েছি। আর আম্মার বিষয়টা বলবো, আম্মা বাড়িতেই একটু যেদিন আসবেন ওই দিনের আগের দিন আমার হালকা একটু জ্বর এসেছে, আর কোনো সমস্যা হয়নি। তো আম্মা মোটামুটি সব মিলিয়ে সুস্থ আছেন। তো এটাই আমার ছিল, কিন্তু আমার পজিটিভ এসেছে। তো আম্মাকেও একসাথে বাবার সাথে ভর্তি করাতে হয়েছে, কারণ বাবার খেয়াল রাখা এবং আমারও যেহেতু পজিটিভ, আল্লাহ মাফ করুক আবার কিছু হয় না হয় সেইটা চিন্তা করেই তো দুজনকেই ইউনাইটেডে ভর্তি করিয়েছি। তো গত প্রায় 6-7 দিনই হয়েছে ওনারা ভর্তি আছেন। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন। আজকে করোনা পরীক্ষা আবার দিয়েছেন, এটাতে যদি নেগেটিভ, আল্লাহ যদি চাহেন আল্লাহর রহমতে আর কি, আপনাদের দোয়ায় যদি নেগেটিভ আসে তাহলে আবার কালকে আরেকবার করবেন। ওনারা এরকমই করেন 2বার করে, তারপর যদি শিওর হন যে নেগেটিভ 2বারই এসেছেন তখন রিলিজ দিয়ে দেন আর কি। তো এখন এই পর্যায়ে আছে, আপনারা আমার বাবার জন্য দোয়া করেছেন, এটা জেনে আমি
খুবই খুশি হয়েছি। আমরা প্রথম দিকে আসলে বলিনি কোনো ফেসবুকে বা কোথাও জানাইনি, কারণ বাবার নিষেধ ছিল। বাবা বলল বলার দরকার নেই, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে চাও, আমাকে আল্লাহ যদি হায়াতে তাইবা দান করে আমি বেঁচে থাকবো, আর না হয় যদি আমি মরে যাই আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত পাবো, শহীদি মৃত্যু হয় সেই হিসেবে। যাই হোক, আমার ভিডিওটি এখানেই শেষ করছি, বাকিটা আগামী পর্বে আপনাদেরকে বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।